নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি সকলকেই জানাই সুস্বাগতম। আজকের পর্বে আপনারা শুনছেন ডাকাতের গল্প, লেখক রাধারমণ রায়ের লেখা রণ ডাকাতের কোষাগার। করাল এটাই চাইছিল। রঞ্জিত কয়েকদিনের জন্য ঘাটের বাইরে থাকবে, সেই সুযোগে ও কোষাগার লুট করে তল্লাট ছেড়ে পালিয়ে যাবে। তারপর নতুন জায়গায় গিয়ে ছদ্মনাম নিয়ে নতুন জীবন শুরু করবে। রঞ্জিত বলল, দূরের পথ, যেতে হবে নারায়ণগঞ্জ। ঘোড়ায় চড়ে গেলে সময় হয়তো কম লাগতো, কিন্তু নদী নালার দেশে ঘোড়া মাঝে মাঝে সমস্যা বাড়াবে। তার চাইতে রণপা অনেক ভালো। আমরা তো সবাই রণপায় হাঁটতে পারি। একটু থেমে ও ফের বলল, ভয়ের কিছু নেই, মাত্র তো 2 হপ্তাহ। ডাকাতের কাজ মিটে গেলেই ফিরে আসব। ঘাটিতে কতজনকে রেখে যাচ্ছ? কায়দা করে কথাটা করাল জানতে চাইল। রঞ্জিত বলল, তোমাকে নিয়ে 6 জন, আর থাকছে ভোলা, সে কোষাগার পাহারা দেবে। তবে কোষাগার সমেত আমার এই ঘাঁটি পাহারার মূল দায়িত্বে রইলে তুমি। ভোলা কুকুর হলেও তার উপর ভরসা রাখতে পারো। এই ভোলাকে নিয়ে করালের ভয়। রঞ্জিত ছাড়া অন্য কাউকে সে মন্দিরে ঢুকতে দেয় না। কোষাগারে যেতে হলে মন্দিরের ভেতর দিয়ে যেতে হয়। সেখানে অবশ্যই রঞ্জিত ছাড়া অন্য কেউ যায় না, যাওয়ার হুকুমও নেই। মন্দিরটা ছিল ট্যাঙাজলার ডাঙায়। রঞ্জিতের প্রথম ঘাঁটি ছিল এখানকার রানাঘাট শহরে সিদ্ধেশ্বরী তলায়, আর তার দ্বিতীয় ঘাঁটি ছিল ট্যাঙাজলার ডাঙায়। বর্তমান রানাঘাট শহরের উত্তর পূর্ব দিকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত নতুন গ্রামের যে এলাকায় এখন রয়েছে রায়দের বাড়ি, আগে এই জায়গাটাই পরিচিত ছিল ট্যাঙাজলার ডাঙা নামে। সে সময় জায়গাটার চারিদিকে ছিল খাল, বিল, জলা। তখন এখানে ছিল দুর্গম বন। সেই বনের মধ্যে গড়ে উঠেছিল রঞ্জিতের দ্বিতীয় ঘাঁটি। পলাশের যুদ্ধের পর নতুন নবাব হলেন মির্জাফর। তিনি নবাব হয়েছিলেন 2 দফায়, 1757 থেকে 1760 এবং 1764 থেকে 1765 সাল পর্যন্ত। মাঝখানে 1760 থেকে 1764 সালের কিছু সময় পর্যন্ত নবাব ছিলেন মীর কাসেম। দেশে তখন আইনের শাসন ছিল না বললেই চলে। রঞ্জিত ওরফে রণ ডাকাতের উত্থান ঠিক এই সময়টাই ঘটেছিল। তার ঘাঁটি যদিও বর্তমান রানাঘাট অঞ্চলে ছিল, সে রণপায়ে চড়ে ডাকাতি করে বেড়াতো দিকে দিকে। গরিব মানুষেরা তাকে আপনজন ভাবলেও জমিদার মহাজনরা তার নাম শুনলেই ভয়ে আঁতকে উঠত। ঘাটের ভার করালের উপর দিয়ে রঞ্জিত দল বল নিয়ে বেরিয়ে পড়ল ডাকাতি করতে। এরকম মকা করাল আগে কখনো পায়নি, ভবিষ্যতেও পাবে বলে মনে করে না। সে মনে মনে মতলব ভাঁজতে লাগলো, কিভাবে কোষাগার থেকে টাকা কড়ি সোনা দানা লুট করবে। করাল হিসেব করে দেখল, তাকে বাদ দিয়ে ঘাঁটিতে আছে 5 জন লোক। সে নিজেই এখন তাদের নেতা, কিন্তু কোষাগার লুটের ব্যাপারে সে তাদের সাহায্য তো পাবেই না, বরং বাধা পাবে। কাজেই কায়দা করে তাদের ঘাঁটির বাইরে পাঠিয়ে দিয়ে কোষাগার থেকে সোনা মোহর পাচার করবে। কাছেই জলার ধারে বাঁধা থাকবে ডিঙি নৌকো। মালগুড়ি তাতে একবার তুলতে পারলে তার পক্ষে তখন সটকে পড়া কঠিন হবে না। কিন্তু ঝামেলা বাঁধাতে পারে রঞ্জিতের কুকুরটা। ওটাকে কবজা করা না গেলে ওর মতলবটা শেষ পর্যন্ত বেচতে যাবেই।
এমনকি গোড়াতেই কেঁচে যেতে পারে। কুকুরটাকে নিয়ে সারা দিন ভাবল করাল। শেষ পর্যন্ত ঠিক করলো আপদটাকে বিষ মাখানো মাংস খাইয়েই মেরে ফেলবে। করাল কড়া রকমের সিদ্ধির শরবত তৈরি করতে পারে। সে জিনিস একবার যে খাবে সে ঘোরে পড়ে যাবে। ঘন্টা 8 ধরে একই সঙ্গে স্বর্গ মর্ত পাতাল দেখতে পাবে। কেউ এ সময় অনর্গল হাসবে, আবার কেউ অবিরাম কাঁদবে। হাসি কান্নার আওয়াজে ট্যাঙা জলার ডাঙার পরিবেশটা যখন গা ছমছমে হয়ে উঠবে, করাল তখন মন্দিরের তহবিল সাপ করে সরে পড়বে। হ্যাঁ, করাল ঠিক করল দলের লোকগুলোকে সিদ্ধি খাইয়েই কাবু করবে। আসলে করালের সবকিছু গুলিয়ে যাচ্ছে। প্রথমে ভেবেছিল দলের লোকগুলোকে বাইরে পাঠিয়ে দেবে, এখন ভাবছে তাদেরও সিদ্ধি খাইয়েই বেহুশ করে রাখবে। রাত্রিরে ভাবতে ভাবতেই ও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে যখন ওর ঘুম ভাঙল, তখন মাথায় এলো আর একটা নতুন ভাবনা। করালের সঙ্গীদের নাম শঙ্কর, কার্তিক, অর্জুন, জীবন আর বচন। সঙ্গীরা প্রত্যেকেই করালের মতো সাহসী আর শক্তিশালী। ঘুম থেকে উঠেই করাল দেখতে পেল অর্জুন লাঠি হাতে মন্দিরের সামনে পায়চারি করছে। করাল তাকে বলল, শিকারে যেতে পারবে? শুনেছি চাপড়ার বনে হরিণ এসেছে। শিকারের নাম শুনেই অর্জুন আনন্দে লাফিয়ে উঠল। তারপর বলল, হরিণ এসেছে? বাবা, বহুদিন হরিণের মাংস খাওয়া হয়নি। কিন্তু হরিণ তো আসে বাঘের তাড়া খেয়ে। তাহলে ওই বনে বাঘও নিশ্চয়ই এসেছে। সেখানে দল বেঁধে না গেলে বাঘের পেটে যেতে হবে। দল বেঁধেই যাবে, ভোলাকেও সঙ্গে নেবে। আমি একাই ঘাঁটি সামলাতে পারবো। ভয় পাচ্ছ? অর্জুন বলল, না, ভয় কিসের? করাল অর্জুনকে বলল, তাহলে সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়ো, ঠিক আছে? করালের ভয় ছিল ভোলাকে নিয়ে। ওই কুকুরটাকে করাল দেখতেই পারে না। কুকুরটাও করালকে পছন্দ করে না। ওটা থাকলে এত সহজে মন্দিরে ঢোকা করালের পক্ষে সম্ভব হতো না। মন্দিরের ভেতরেই রয়েছে রঞ্জিতের কোষাগার। সেখান থেকে মালকড়ি বের করে জলার ধারে কোনো ঝোপের মধ্যে লুকিয়ে রাখবে বলে ঠিক করল করাল। তারপর রাত্রির বেলা দলের সবাইকে সিদ্ধির শরবত খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে মালকড়ির নৌকোয় তুলে বাজকোর খাল হয়ে চূর্ণী নদীর পথে হারিয়ে যাবে। মন্দিরে ঢুকে বেদির ওপর রাখা কোষ্ঠী পাথরের তৈরি কালী মূর্তি ছাড়া করাল আর যা দেখতে পেল সেটা একটা প্রকাণ্ড খাঁড়া। এই খাঁড়াটা দেওয়ালে ঝোলানো রয়েছে। এটা দিয়ে রঞ্জিত নিজের হাতে নরমুলি দেয়। কিন্তু কোথায় কোষাগার, কোথায় ধনরত্ন, টাকা কড়ি, সোনাদানা, মোহর, সেসব গেল কোথায়? করালের মাথাটা ধাঁধায় ভোঁ ভোঁ করতে লাগলো। মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে মেঝের ওপর ঝপ করে বসে পড়ল করাল। কিছুক্ষণ পরে মনটা একটু ঠান্ডা হলে দেওয়ালের চার ধারে চোখ বোলালো। বিশাল খাঁড়াটার ওপর ওর চোখ আটকে গেল। করাল উঠে দাঁড়িয়ে খাঁড়াটার কাছে গিয়ে সেটা নামানোর চেষ্টা করল, কিন্তু পারল না। ভীষণ ভারী যে। রঞ্জিত ছাড়া এই খাঁড়ায় অন্য কেউ হাত দেয় না। কাজেই এটার ওজন সম্বন্ধে আগে ওর কোনো ধারণাই ছিল না। ও বুঝে নিল অস্ত্রটা জোর করে নামাতে গেলে বেকায়দায় পড়ে যেতে পারে, আঘাত লেগে মৃত্যুও হতে পারে।
অগত্যা করাল নজর দিল কালীর মূর্তিটির দিকে। মরিয়া হয়ে সেটা তুলতে গিয়ে ওর মনে হলো বেদির উপরের পাথরটা আলগা। ও তখন মূর্তিটাকে মেঝের উপর রেখে গায়ের সবটুকু শক্তি দিয়ে পাথরটাকে সরিয়ে ফেলল। আর তখনই ও দেখতে পেল তার নিচের সুড়ঙ্গ পথটা। উত্তেজনায় ও থরথর করে কেঁপে উঠল। কাঁপা পায়েই করাল সুড়ঙ্গে নেমে পড়ল। অন্ধকার পথ, কিচ্ছু দেখা যায় না। হাতে একটা মশাল থাকলে ভালো হতো। করাল ফিরে এলো। মন্দিরের ভেতরেই মশাল আর চকমকি পাথর ছিল। মশাল ধরিয়ে ও আবার সুড়ঙ্গে নামল। সুড়ঙ্গ পথটা প্রথমে ঢালু হয়ে নিচে নেমেছে, তারপর একটা লম্বা ঘরে এসে শেষ হয়েছে। ঘরটার ওপাশের দেওয়ালের কাছে একটা বিশাল সিন্দুক। সেটা দেখেই করালের মনে হলো রূপকথার স্বর্গটাকে ও হাতের মুঠোয় পেয়ে গেছে বুঝি। করালের আর তর সইল না। প্রচন্ড লোভে ওর চোখ দুটো মশালের আলোর চাইতেও জল জলে হয়ে উঠল। ও বুঝতেই পারল না সিন্দুকটা আর ওর মাঝখানে পাতা রয়েছে মরণ ফাঁদ। ও বোঝার চেষ্টাই করল না। চটপটে পায়ে ও সিন্দুকটার কাছে পৌঁছতে চাইল। অমনি ঘরের মেঝেটার একাংশ কাত হয়ে গেল। করাল মশাল হাতে হুড়মুড় করে গড়িয়ে পড়ে গেল একটা গভীর কুয়োর মধ্যে। ও পড়ে যেতেই মাঝের অংশটা আগের অবস্থায় ফিরে গেল। আসলে এটা ছিল এক রকমের ঢেঁকি কল। পড়ে যাওয়ার পরেও জ্ঞান হারায়নি করাল। কুয়োটার তলায় ছিল ডুব জল, বরফের মতন ঠান্ডা। মশালটা জলে পড়েই নিভে গিয়েছিল। করালের চারদিকে এখন আলকাট্রার মতন ঘন অন্ধকার। কুয়োর গা বেয়ে ও ওপরে ওঠার চেষ্টা করল, কিন্তু পারল না। বারবার ওর হাত পিছলে যেতে লাগলো, কেননা কুয়োর সব দিকের গা ছিল শ্যাওলা ধরা, ভীষণ পিছল। এর গা বেয়ে কোনো মানুষের পক্ষেই ওপরে ওঠা সম্ভব নয়। অর্জুনরা চাপড়ার বনে সারা দিন দাবাদাবি করেও হরিণের সন্ধান পেল না, বাঘেরও দেখা পেল না। শেষে একটা বুনো শুয়োর আর 4টে খরগোশ শিকার করে সন্ধ্যের মুখোমুখি ঘাঁটিতে ফিরল। সেখানে করালকে দেখতে না পেয়ে ওরা বেশ অবাক হলো। অনেক হাঁকাহাঁকি করেও ওরা তার সাড়া পেল না। ওদের মাথাতেই এলো না করাল মন্দিরের ভেতরে ঢুকতে পারে, কারণ রঞ্জিতের বিশেষ নিষেধ আছে মন্দিরে ঢোকায়। ভোলা কুকুর কিন্তু ব্যাপারটা বুঝতে পারল। ও ছুটে গিয়ে মন্দিরের বন্ধ দরজায় আঁচড় দিতে লাগলো, ডাকতে লাগলো ঘেউ ঘেউ করে। অর্জুনরা এবার এগিয়ে গিয়ে দরজাটা পরখ করে দেখল সেটা ভেতর থেকে বন্ধ। তার মানে করাল ভেতরেই আছে। এখন ওরা বুঝতে পারল করালের অভিসন্ধিটা। ওদের হরিণের গল্প শুনিয়ে শিকারে পাঠিয়ে সে তহবিল লুট করার ধান্দা করেছিল। অর্জুনরা ঠিক করল মন্দিরের সামনে ওরা পাহারায় থাকবে। করাল বেরোলেই ওরা তাকে জবাই করবে। কিন্তু সময় পেরিয়ে গেল, করাল আর বেরোলো না। 12 দিন পরে রঞ্জিত ডাকাতি করে ঘাঁটিতে ফিরে সব কথা মন দিয়ে শুনল। তারপর দরজা ভেঙে মন্দিরে ঢুকে মূর্তি আর বেদির ঢাকনাটা সরানো দেখে ঘটনাটা আঁচ করে নিল। কোষাগারে এসে একটা পচা ভ্যাপসা গন্ধ পেল রঞ্জিত। সেদিনই অনেক কষ্ট করে করালের মৃতদেহটা ওরা উদ্ধার করল। তারপর সেটা দাহ করে জলার জলে ফেলে দিল। করাল রঞ্জিতকে শিক্ষা দিয়ে গেল, পরীক্ষা না করে কোনো মানুষকেই বিশ্বাস করতে নেই।
আর দলের অন্যরা ধরে নিল রঞ্জিতের কোষাগার পাহারা দেন মা কালী নিজে। যে লুটতে যাবে তারই কোনো না কোনোভাবে মৃত্যু ঘটবে। এই ঘটনার পর থেকে রঞ্জিত যতদিন বেঁচে ছিল তার কোষাগারে সে নিজে ছাড়া অন্য কেউ ঢোকেনি।